শ্রাবণ মাসের অষ্টবিংশ সন্ধে। সর্বচিন্তাধীশ্বর ও সর্বচিন্তাধীশ্বরী কৈলাসে বসিয়া ভাগ্য ও কর্ম সংক্রান্ত আঁকিবুকি এঁকে খেলা করিতেছিলেন। এমন সময় শ্রী গণেশ সেখানে আসিয়া পিতা মাতাকে সর্বাত্মকরণে প্রণাম করিয়া পিতা সর্বচিন্তাধীশ্বর শিবকে বলেন, পিতা, আজ আমি আপনার কাছে যে জানতে এসেছি তা হলো, অনেক সময়ই দেখা যায় ভাগ্য ও কর্মের মধ্যে এক প্রচ্ছন্ন দ্বন্দ্ব চলে। কেউ বলে ভাগ্য বড়, তো আবার কেউ কর্মকে বড় করে মানে। কিন্তু পিতা, আসল সত্য কি? সত্যি কি ভাগ্যই বড়, নাকি কর্মের শক্তিই বেশি? প্রত্যুত্তরে সর্বচিন্তাধীশ্বর শিব বলেন, হ্যাঁ গণেশ, এ কথা তো ঠিকই। কেউ ভাগ্যকে বড় করে দেখে, তো আবার কেউ কর্মকে বেশি শক্তিশালী মানে। তবে গণেশ, তোমার কি মনে হয়, ভাগ্য অধিক শক্তিধারিণী নাকি কর্ম অধিক শক্তিধারী? পিতার প্রশ্নের উত্তরে গণেশ বলেন, আমি ঠিক বুঝতে পারছি না পিতা, দয়া করে আমায় এই সত্য বুঝতে সাহায্য করুন। তখন সর্বচিন্তাধীশ্বর শিব গণেশকে একটি কলম ধরিয়ে তার সামনে একটি সাদা কাগজ দিয়ে বলেন, তুমি এই পুরো কাগজটাতে তোমার কলমের সাহায্যে কিছুটা দূরে দূরে কিছু বিন্দু আঁকো। তখন গণেশ পিতার আজ্ঞা অনুযায়ী সেই কাগজটিতে কিছুটা দূরে দূরে ছোট ছোট বিন্দু এঁকে কাগজটি পিতাকে দেন। তখন পিতা শিব বলেন, দেখো গণেশ, তুমি যেই বিন্দুগুলো আঁকলে, এবার আমি আর তোমার মাতা দুজনে মিলে এই বিন্দুগুলোর সংযুক্তিকরণ ঘটাবো। অর্থাৎ একটি বিন্দু থেকে একটি রেখা টেনে অপর একটি বিন্দুর সাথে মিলিত করব এবং এরকম করে করে অনেকগুলি ঘর তৈরি হবে। আর আমাদের মধ্যে যে ঘরটার সম্পূর্ণ গঠন করতে পারবে, অর্থাৎ সর্বশেষ রেখাটি যে টানবে, সেই হবে সেই ঘরের অধীশ্বর বা অধীশ্বরী। যেহেতু অনেকগুলি ছোট ছোট ঘরই আমরা তৈরি করতে পারবো, তাই জন্য যে একটি ঘর সম্পূর্ণ করতে পারবে, সে সেই ঘরের মধ্যে নিজের নামের প্রথম অক্ষরটি অর্থাৎ আদ্যা অক্ষর লিখে দেবে, যাতে পরবর্তীতে বোঝা যায় কোনটি কার ঘর। আর এ কথা তো তুমি জানোই গণেশ, যে ভাগ্য হলো লক্ষ্মী স্বরূপা। দেবী লক্ষ্মীর একটি রূপই হলো ভাগ্যলক্ষ্মী। আর এই দেবী লক্ষ্মী হলেন তোমার মাতারই অংশ। তাই তোমার মাতা ভাগ্যের হয়ে নেতৃত্ব দেবেন এবং তিনি এই কাগজে আঁকা যে ঘরগুলোর অধীশ্বরী হবেন, সেগুলো হবে ভাগ্যের ঘর। আর এ কথাও তো তোমার শোনা পুত্র, যে সকলে বলে
কর্তা ইচ্ছা কর্ম, তাই আমি নেতৃত্ব দেব কর্মের হয়ে, এবং যে ঘরগুলোর অধীশ্বর আমি হব সেই ঘরগুলো হবে কর্মের ঘর। এরপর শিব গণেশকে জিজ্ঞেস করেন, কিন্তু পুত্র, তুমি তো ভাগ্য বড় নাকি কর্মের শক্তি বেশি, এই নিয়ে বড় চিন্তায় আছো। তাহলে তুমি নিজেকে কোন ঘরগুলোর অধীশ্বর দেখতে চাও? যে ঘরগুলো তোমার মাতা জয় করবেন, অর্থাৎ ভাগ্যের ঘর হবে সেই ঘরগুলোর, নাকি যে ঘরগুলো আমি জয় করব, অর্থাৎ কর্মের ঘর হবে সেই ঘরগুলোর? অনেক ভেবে চিনতে গণেশ বলেন, পিতা, আমি তো কারো দলেই যেতে পারছি না। এই অবস্থায় আমি কি করব আপনিই বলে দিন। তখন পিতা শিব বলেন, গণেশ, একটু সময় নাও, মনকে শান্ত করে ভাবো। আচ্ছা বেশ, একটু সহজ করে দিই তোমার জন্য। তুমি আমাকে বেশি ভালোবাসো নাকি তোমার মাতাকে? এই প্রশ্নের উত্তরে তুমি কি বলবে? পিতার এই প্রশ্নের উত্তরে গণেশ বলেন, আমি তো আপনাদের দুজনকেই ভালোবাসি। গণেশের এই উত্তরে পিতা মৃদু হেসে বলেন, বেশ, তবে এবার তুমিই বলো যে তুমি কার ঘরগুলো নিতে চাও, আমার না তোমার মাতার? তখন গণেশ বলেন, তাহলে সেক্ষেত্রে আমি আপনাদের দুজনের ঘরই নিতে চাই। গণেশের এমন শিশুসুলভ উত্তরে সর্বচিন্তাধীশ্বর শিব ও সর্বচিন্তাধীশ্বরী দুর্গা গণেশকে নিজেদের কাছে টেনে নেন এবং পিতা সর্বচিন্তাধীশ্বর তখন গণেশকে আরেকটি সাদা পৃষ্ঠা ও কলম দিয়ে বলেন, এই নাও পুত্র, এই পৃষ্ঠাটিতে তুমি দুটো ভাগ করে নাও। একদিকে ওপরে আমার নাম লিখে রাখো, আর তার পাশে তোমার মাতার নাম লিখে রাখো। আমি আর তোমার মাতা যখন এক একটি করে ঘর সম্পূর্ণ করে নিজেদের নামের আদ্যাক্ষর লিখব, তুমি তখন তোমার হাতের পৃষ্ঠাটিতে আমাদের নামের নিচে নিচে 1, 2 করে সংখ্যা লিখে যাবে, যাতে খেলার অন্তিমে বোঝা যায় যে আমাদের মধ্যে কে জিতল, ভাগ্য নাকি কর্ম। কথা অনুযায়ী যথারীতি শিব, দুর্গা, গণেশ এই খেলাতে অংশগ্রহণ করলেন এবং খেলার অন্তিমে যখন গণেশ তার লেখা পৃষ্ঠাটিতে সংখ্যার দিকে তাকালেন, তখন দেখলেন এক চমৎকার ঘটনা। এই খেলার ফলাফলই যেন শ্রী গণেশকে তার প্রশ্নের উত্তর এনে দিল। তিনি দেখলেন পিতা সর্বচিন্তাধীশ্বর শিবের নামের নিচে ঘরের সংখ্যা ও মাতা সর্বচিন্তাধীশ্বরী দুর্গার নামের নিচে ঘরের সংখ্যা সমান, অর্থাৎ কর্ম ও ভাগ্যের এই খেলায় দুজনেই সমানভাবে জয়ী। এই দেখে গণেশ তার পিতাকে জিজ্ঞেস করেন, পিতা, এ তো দেখছি ভাগ্য আর কর্ম
দুজনেই সমান সমান, কেউ কারো থেকে বেশি বা কম নয়। পিতা শিব হাস্যবদনে বলেন, হ্যাঁ পুত্র, এটাই সত্য। আসলে ভাগ্য আর কর্ম দুজনেই একে অপরের পরিপূরক, তাদের মাঝে কোনো প্রতিদ্বন্দ্বিতা নেই। শুধু লোকে তাদের নিজেদের মন মতো করে দ্বন্দ্বের সৃষ্টি করে। কিছু ক্ষেত্রে কর্মের দ্বারা ভাগ্যকেও পরিবর্তন করা যায়, আবার কিছু ক্ষেত্রে ভাগ্য তার ইচ্ছা মতোই কর্ম করায়। তাই ভাগ্য আর কর্মের মধ্যে অধিক শক্তির বিচার সম্পূর্ণই মূল্যহীন। এক্ষেত্রে তোমায় আরো একটা কথা বলতে চাই গণেশ। ধরো আকাশের মেঘ হলো ভাগ্য আর সূর্য হলো কর্ম। তাহলে কর্মের প্রতীক সূর্যরশ্মি জলকে বাষ্পীভূত করে মেঘ সৃষ্টি করতে পারে, যা আসলে কর্মের মাধ্যমে ভাগ্য সৃষ্টির কথা বলে। আর যদি এই মেঘ অর্থাৎ ভাগ্যকে সঠিকভাবে সৃষ্টি করা যায়, তবে তা সৌভাগ্যের ধারা অর্থাৎ বৃষ্টি ধারার সৃষ্টি করে। কিন্তু নিজ কাঙ্ক্ষিত সৌভাগ্য অর্জন করা হয়ে গেছে ভেবে যদি সূর্য দীর্ঘদিন ধরে বিশ্রামে চলে যায়, তবে সৌভাগ্য ধারার বৃষ্টি আবার অনর্থ বন্যা ঘটাতেও পারে। এই কারণেই বলা হয়, কর্ম করে যাও, ফলের আশা করো না। কারণ যদি কেউ তার কর্মের দ্বারা নিজ কাঙ্ক্ষিত ফল পেয়ে গিয়ে থাকে, তখন তার মনে আসতে পারে যে তার আর কর্ম করার কোনো দরকার নেই। সেক্ষেত্রে অবিরাম বিশ্রাম হতে পারে তার ভবিষ্যতের জন্য ক্ষতিকর। আবার যদি কেউ ফলের আশায় কর্ম করতে থাকে কিন্তু কাঙ্ক্ষিত ফল না পেয়ে অত্যধিক পরিমাণে কর্ম করা শুরু করে, তাও হতে পারে তার জন্য হানিকর। যেমন সূর্য যদি ভাবে যে দীর্ঘদিন তার রৌদ্রতাপের পরেও বৃষ্টির আগমন ঘটছে না, আর সেই ভেবে তার সর্বশক্তি প্রয়োগ করতে থাকে বৃষ্টিকে আনার জন্য, তাহলে তার অত্যধিক সৌর তাপের ফলে বৃষ্টি না এসে বরং খরার সৃষ্টি হতে পারে। তাই সূর্যের উচিত নিজে সঠিক পরিমাণে কর্ম করে মেঘ সৃষ্টির দ্বারা বৃষ্টিকে নিয়ে আসা, অর্থাৎ ভাগ্য সৃষ্টির মাধ্যমে সৌভাগ্যকে নিয়ে আসা। অথবা যদি সে দীর্ঘ প্রচেষ্টার পরেও সৌভাগ্য দর্শনে ব্যর্থ হয়, তাহলে সূর্য অর্থাৎ কর্মের উচিত মেঘের কাছে অর্থাৎ ভাগ্যের কাছে বৃষ্টি অর্থাৎ সৌভাগ্যের প্রার্থনা করা। যখনই ভাগ্য ও কর্ম মিলেমিশে সব কিছু করে, তখনই সৃষ্টি হয় সুন্দর সফলতার। সর্বোপরি একটা কথা জেনে রেখো গণেশ, ভাগ্য যদি লক্ষ্মী হয়, কর্ম তবে নারায়ণ। দুজনেই সমান তারা, একে অন্যের আপনজন।